আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যালো। সাথে সাথে অপর প্রান্তের মানুষটি বলে উঠল, এই মিস্টার হিরো, কি খবর? ঔপন্যাসিকার কথা শুনে নিরাশ হয়ে বলল শুভ্র। আর খবর কিছুতেই কিছু হচ্ছে না যে। হাসল ঔপন্যাসিকা, তারপর বলল, অভিমান ভাঙাতে এখনো ব্যর্থ মিস্টার হিরো? তাহলে বলছি কি, প্লিজ একটু হেল্প করো না। আমি বুঝতে পারছি না কি থেকে কি করব। কিভাবে বললে বুঝবে বর্ষা? শুকনো হাসল ঔপন্যাসিকা, তারপর নীরবে ভেজা কণ্ঠে বলল, শান্ত গলায়, নিঝুম নিরালায় জ্যোৎস্না ভরা আলোতে আলোকিত আকাশের চাঁদ মামাকে পাশে নিয়ে বলুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। তুমি যতটা ইজিভাবে বলছো আমি তো ততটা ইজিভাবে পারছি না। যতবারই বর্ষাকে কিছু বলতে চাই ততবারই কোনো না কোনো বাধা এসে দাঁড়ায়। তার জন্যই তো বললাম, নিঝুম নিরালায় যান, মন খুলে বলুন সব। বলছো? বিগ কনফিডেন্স। ফোন কাটল শুভ্র। ভাবল অনেক কিছু। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে অনেক আগেই। ঘড়ির কাঁটারাও ছুটে চলেছে আপন গতিতে। নিস্তব্ধ প্রায় সব, শুধু মাথার ওপর থাকা সিলিং ফ্যানের শব্দ ব্যতীত তেমন কিছুই শোনা যাচ্ছে না। রুম জুড়ে থাকা মানুষগুলো চুপচাপ আজ। কারো মুখেই কোনো কথা নেই। গোল হয়ে ড্রয়িং রুমের সোফাতে বসে আছে হিয়া, হিয়ার বাবা, মা আর হিয়ার ছোট ভাই পিয়াস, আর তাদের মাঝ বরাবর সোফাতে বসে আছে নির্মল। সামনের টেবিল জুড়েই পড়ে আছে নির্মলের আনা ফল মূল মিষ্টি সহ আরো অনেক কিছু। কতক্ষণ আগে এসব নিয়ে এসেছে নির্মল। হিয়া জানতো না নির্মল আসবে। একবার বাবার মুখের দিকে তাকাচ্ছে হিয়া। কি হবে না হবে কিছুই যেন বুঝতে পারছে না সে। যদিও হিয়া জানে না নির্মল আসলে কি উদ্দেশ্য নিয়ে এসেছে, তবে হালকা সামান্য আন্দাজ করতে পারছে সে। হঠাৎই নীরবতার শিকল ছিঁড়ে মুখ খুলল নির্মল। আপনি হয়তো জানেন শ্বশুর মশাই, আমি এখানে কেন এসেছি। অবশ্য ভুলে গেলেও ক্ষতি নেই, আমি আবার মনে করিয়ে দিচ্ছি আপনার মেয়েকে চাইতে। দেখুন, চাইলে আমি আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু এতে আপনার অসম্মান হবে, তাই করছি না। তবে আপনি বাধ্য করলে আমি সেটাই করব। এর আগের বার বলেছিলাম আমি শুধু আপনার মেয়ের ভালোবাসি শব্দটা শোনার জন্য অপেক্ষা করছি। এখন সেই সময়ের অবসান ঘটে গেছে। তাই আপনি চান বা না চান, খুব শীঘ্রই আমি আপনার মেয়েকে বিয়ে করছি। আমার জীবন সম্পর্কে আর কি বলবো বলুন? এতদিনে নিশ্চয়ই আমার খবরাখবর নিয়েছেন। শুনেছি আপনি নাকি আমার হসপিটালও গিয়েছিলেন। বলল। থমকে গেল হিয়ার বাবা, আর অবাক হলো হিয়া। তার বাবা নির্মলের হসপিটালে গিয়েছিল, কিন্তু কেন? আপাতত প্রশ্নটাকে নিজের মাথায় জমিয়ে রেখেই মনোযোগ দিল নির্মলের বলা কথার দিকে। নির্মল বলছে, ছোটবেলা থেকে একা থাকে, একাই বড় হয়ে ওঠা আমার। বাবা মায়ের মুখটা কখনো দেখা হয়নি আমার। তবে আশেপাশের মানুষের কাছ থেকে শুনেছি মা জন্মের সময়ই মারা যান, তারপর বাবা নাকি হসপিটালে রেখেই চলে যান আমায়। তখন থেকে বাবা শব্দটাকে প্রচুর ঘৃণা করি আমি। প্রথম দিন আপনার সাথে হয়তো একটু বেশি বাজে ব্যবহার করেছিলাম, তার জন্য আমি দুঃখিত। আমার জীবনের প্রথম মেয়েই হলো আপনার মেয়ে, যাকে আমি ভালোবেসেছি। আমি বিয়ে করতে চাই ওকে। জীবনে অনেক একা থেকেছি, অনেক রাত একা কাটিয়েছি, কিন্তু আপনার মেয়ে জীবনে আসার পর একা থাকাটা যেন বিষাক্তকর মনে হয়। যাই হোক, বিয়ের ডেট জানিয়ে দিয়ে যাব। মেয়েকে রেডি করে রাখবেন। আমি কাজে নিয়ে এসে বিয়ে পড়িয়ে নিয়ে চলে যাব। আপনি চাইলে বড় সড়ো করে ধুমধাম করেও বিয়েটা করতে পারি, আর না চাইলে ছোট্ট করে হবে। এটা আপনার মতামত মেনেই করব। এতটুকু বলে উঠে দাঁড়ালো নির্মল। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বলল, হসপিটালে যেতে হবে আমায়। আজ তবে আসি, পরের বার একদম বর সেজে এসে আপনার মেয়েকে নিয়ে যাব। ভালো থাকবেন শ্বশুর মশাই। শাশুড়ি আর প্রাণের শালা মশাই, যদিও তোমার সাথে আমার প্রথম সাক্ষাৎ হলো আজ। শুনেছি পড়াশোনার সুবাদে মাদ্রাসায় থাকছো, খুব ভালো, মন দিয়ে পড়াশোনা করো। বলেই এক পলক হিয়ার দিকে তাকিয়ে বেরিয়ে যায় নির্মল, আর হিয়া শুধু তাকিয়ে রয় চুপচাপ। বাবার চেহারার রিয়াকশন দেখে কিছু বুঝে উঠতে পারছে না।
একদম চুপচাপ হয়ে গেছেন উনি। হিয়াকে ভাবাচ্ছে খুব, বারবার মাথায় একটা প্রশ্ন এসেই নাড়া দিচ্ছে। আজ বাবা কিছু বললো না কেন? সারাদিনের হই হুল্লোড় সাথে আত্মীয় স্বজনদের সেবা যত্ন, শুভ্রতার বার্থডে সেলিব্রেট করতে করতেই কেটে গেল পুরো সন্ধ্যাটা। ব্যস্ততায় কেটেছে সবার। বর্তমানে সবাই তাদের খাওয়া দাওয়ার পালা শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আশিকও চলে যাবে এখন। আশিকের বাবা মাও এসেছিল আজকে। খুব শীঘ্রই তারা শুভ্রতাকে তাদের বাড়ির বউ বানিয়ে নিয়ে যাবে এমন প্রতিশ্রুতি দিয়ে গেছেন। ওনারা আগেই গেছেন, এখন আশিক যাবে। বাড়ির সামনের দিকে হেঁটে গাড়ি পর্যন্ত যাচ্ছে আশিক, আর তার পাশেই হাঁটছে শুভ্রতা। নীরবতা চলছে দুজনের মাঝে। হঠাৎই শুভ্রতা বলে উঠল, আবার আসবেন কিন্তু। হাসলো আশিক, তারপর বলল, নিশ্চয়ই আসবো। কালকের জন্য রাগ করেননি তো? না, ও তোমার গিফটটাই তো দেওয়া হয়নি আজ। গিফট? এই বলে হেঁটে গাড়ি পর্যন্ত গিয়ে গাড়ির ভেতর গিয়ে গিফটের প্যাকেটটা বের করলো আশিক, এগিয়ে দিল শুভ্রতার দিকে, তারপর বলল, এটা তোমার জন্য, কোনো এক সময় পরে বেরিও। শুভ্রতা তাকালো আশিকের দিকে, তারপর গিফট না দেখেই বলল, ঠিক আছে। খুশি হলো আশিক। অতঃপর শুভ্রতাকে বিদায় জানিয়ে গাড়ি করে চলে গেল সে। শুভ্রতা তাকিয়ে রইল আশিকের যাওয়ার পানে। এমন সময় শুভ্রতার কান ধরে টান দিল বর্ষা। আচমকা এমনটা হওয়াতে শুভ্রতা ব্যথায় কুকড়ে উঠল, বলল, আরে ভাবি, লাগছে তো? লাগে লাগুক, স্পেশাল মানুষের সাথে দেখা করাবে বললে, অথচ স্পেশাল মানুষটা যে তোমার হবু বর এটা বলে না কেন? আসলে ভাবি, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ভেবেছিলাম কাল বয়ফ্রেন্ড রূপে মিট করাবো আর আজ হবু বর হিসেবে, কিন্তু ভাইয়ার জন্য কিছুই হয়নি। ওহ, তলে তলে এত কিছু ভাবা হচ্ছিল। বর্ষার কথা শুনে শুকনো হেসে বলল শুভ্রতা, ওই আর কি। ওই আর কি? তোমার ওই আর কি বের করছি আমি। প্রতি উত্তরে বর্ষার হাত থেকে নিজের কানটা ছাড়িয়ে বলে উঠল শুভ্রতা, আরে ভাবি, এত রাগ করো কেন? আমরাই তো। রাগে হনহন করতে করতে বাড়ির বাহিরে বের হয়ে আসলো শুভ্র। রাগে গা পিত্তি জ্বলে যাচ্ছে একদম। বর্ষাকে একবার কাছে পেলে কি যে করবে সে নিজেই জানে না। সেই সকাল থেকে তাকে ইগনোর করেই যাচ্ছে। ডাকলেও সামনে আসছে না। বড্ড সাহস হয়ে গেছে। এবার সত্যি সত্যি সহ্যের সীমা অতিক্রম করেছে শুভ্রের। রাগের মাথায় আগুন জ্বলছে তার। শুভ্র রাগে হনহন করতে করতে এগিয়ে গেল বর্ষার সামনে, তারপর কাটো কাটো গলায় বলল। হুট করে শুভ্রের সামনে এসে রাগী কণ্ঠ শুনে অবাক হলো বর্ষার শুভ্রতা। তবে বেশি না ভেবে বর্ষা বেশ শান্ত গলায় বলল, কি হয়েছে? বর্ষার কথায় রাগ যেন আরো উঠল শুভ্রের। সে শুভ্রতাকে উদ্দেশ্য করে বলল, বর্ষা, শুভ্রতা চোখ বন্ধ করে সোজা নিজের রুমে যাবি। এদিক সেদিক তাকালে একদম থাবড়িয়ে গাল লাল বানিয়ে দেব। শুভ্রের কথা শুনে বর্ষা বলে উঠল, ও কেন যাবে? ও যাবে না। বর্ষার কথাটাকে টোটালি ইগনোর করে আবারও ঝাঝালো গলায় বলে উঠল শুভ্র শুভ্রতাকে, আমি তোকে যেতে বলেছি শুভ্রতা। সঙ্গে সঙ্গে শুভ্রতা ঘাবড়ে গিয়ে দৌড়ে চলে গেল তার রুমে। আর বর্ষা খানিকটা সাহসিকতা নিয়ে বলে উঠল, আপনার সমস্যাটা কোথায় বলুন তো? সেই আসার পর থেকে দেখছি কারণে অকারণে রাগ দেখিয়ে যাচ্ছেন। আমি অকারণে রাগ দেখাই? তা নয় তো কি। ঠিক আছে, আজ তবে অকারণেই অনেক কিছু হয়ে যাক। শুভ্রের কথা শুনে চোখ বড় বড় করে বলে বর্ষা। মানে? প্রতি উত্তরে কোনো কিছু না বলেই হুট করেই বর্ষাকে কোলে তুলে নিল শুভ্র। আকস্মিক শুভ্রের এমন কাণ্ডে চোখ বড় বড় হয়ে যায় বর্ষার। সাথে শুভ্রের শার্টের হাতা খামচে ধরে বলল সে, আরে আরে কি করছেন? পড়ে যাব তো। প্রতি উত্তরে কোনো জবাব না দিয়েই বর্ষাকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো শুভ্র। শুভ্রের কাণ্ডে থমকে গেল বর্ষা, ঘাবড়ে গেছে সে। শুভ্র বর্ষাকে কোলে তুলে চলে যায় ছাদে। রাগে গা পিত্তি জ্বলে যাচ্ছে তার। খোলা আকাশের নিচে ছাদের এক কিনারায়
শুভ্র দাঁড় করায় বর্ষাকে। বর্ষা নিচে নেমেই হতবম্ব গলায় বলে, আপনি আমায় এখানে কেন নিয়ে এসেছেন? তোমার সাথে কথা আছে আমার। কিন্তু আমার আপনার সাথে কোনো কথা নেই। বলেই চলে যেতে নেয় বর্ষা। সাথে সাথে বর্ষার হাত ধরে নিজের কাছে টেনে আনে শুভ্র। কোমর জড়িয়ে ধরে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে চমকে উঠল বর্ষা, কেঁপে উঠল পর মুহূর্তেই। সাথে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল সে। বর্ষাকে ছটফট করতে দেখে শুভ্র বর্ষার কোমর ছেড়ে দুই বাহু চেপে ধরে, কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে শীতল ভেজা কণ্ঠ নিয়ে বলে, তুমি এমন কেন বোকারানি? এতবার করে বলছি কিছু কথা আছে, তাও শুনতে চাইছো না কেন? আমাকে মারার প্ল্যান করছো নাকি? শুভ্রের কাণ্ড আর কথা শুনে থমকে যায় বর্ষা। নিজের ছটফটানি কমিয়ে দেয় পর মুহূর্তেই। বর্ষাকে নিস্তব্ধ হয়ে যেতে দেখে আবারও বলে উঠল শুভ্র, আমি তোমায় ভালোবাসি বর্ষা, তোমার সাথেই থাকতে চাই সারা জীবন। তুমি কেন বুঝতে পারছো না আমার অবস্থাটা? তোমার শূন্যতায় যে নিস্তেজ হয়ে যাচ্ছি আমি। এবার তো বাঁচিয়ে নাও আমায়। তোমার এক একটা অবহেলা যেন ছুরির আঘাতের মতো ক্ষত দিয়ে চলেছে আমার বুকে, ক্ষত বিক্ষত করছে আমার হৃদয়টাকে। তুমি কি বুঝতে পারছো না? আমি শেষ হয়ে যাচ্ছি ধীরে ধীরে। প্লিজ আর কষ্ট দিও না আমায়, না হলে সত্যি শেষ হয়ে গিয়ে হারিয়ে যাব অনেক দূরে। তারপর চাইলেও আর খুঁজে পাবে না, কিন্তু বলে দিলাম। বর্ষাও শুভ্রের মতো চোখ বন্ধ করেছিল এতক্ষণ। শুভ্রের লাস্ট কথাটা শুনে চোখ খুলে ফেলল নিমেষেই। কি বলছে? কি শুভ্র হারিয়ে যাবে মানে? বর্ষা নির্বিকার হয়ে এতক্ষণ শুনেছিল শুভ্রের কথা। পর মুহূর্তেই কিছুটা শীতল স্বরে অবাক দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে বলল, আপনি সত্যিই ভালোবাসেন আমায় শুভ্র? চোখ খুলল শুভ্র। তারপর বর্ষার চোখের দিকে তাকিয়ে ওর দুগাল চেপে ধরে বলল, কিভাবে বললে তুমি বুঝবে বলো? আমি তাই করব। শুভ্রের কথায় যেন এক অদ্ভুত শিহরণ বয়ে গেল বর্ষার মাঝ দিয়ে। আনমনেই বলে উঠল সে, মুখেই বলুন না আরেকবার। শুভ্র শুনল বর্ষার কথা। গাল থেকে হাত সরিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরল বর্ষাকে। তারপর বলল, সত্যি বলছি বোকারানি, তোমায় আমি নিজের অজান্তেই ভীষণ ভালোবেসে ফেলেছি। তোমার বোকাশোকা কাজকর্মের প্রেমে পড়েছি আমি। শুভ্রের কাণ্ডে সত্যি হতবম্ব বর্ষা। শুভ্র তাকে ভালোবাসে, কথাটা যেন বিশ্বাস হচ্ছে না বর্ষার। বর্ষা নিজেও জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্রের কথা শুনে তার তো খুশি হওয়ার কথা, কিন্তু খুশি হতে পারছে না সে। হসপিটালের দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছে তার। বর্ষা নির্বিকার স্বরেই বলে উঠল শুভ্রকে, তাহলে সেদিন হসপিটালে যা দেখলাম সেটা কি ছিল শুভ্র? বর্ষার কথা শুনে বুক থেকে সরালো শুভ্র বর্ষাকে। তারপর আবারও বর্ষার দুই কাঁধ চেপে ধরে বলল, সেটাই তো বলতে চাই তোমায়। এবার কি শুনবে তুমি? উত্তরে মাথা নাড়ায় বর্ষা। বর্ষার মাথা নাড়ানো দেখে তপ্ত নিঃশ্বাস ফেলে বলে উঠল শুভ্র, হসপিটালে যাকে তুমি দেখেছো ওর নাম হলো নীলিমা। আমরা লন্ডনে একসাথেই পড়াশোনা করেছি। ও আমার মতোই বাংলাদেশ থেকে গিয়েছিল লন্ডনে পড়াশোনা করতে। ওর সাথে আমার প্রথম আলাপ ছিল ইউনিভার্সিটিতেই। ওর সাথে আমার সম্পর্কটা ছিল বন্ধুত্ব। আমি সবসময় ওকে আমার বন্ধুর নজরে দেখেছি। একসাথে ক্লাস অ্যাটেন্ড করা, ফিল্ম দেখা, ঘুরতে যাওয়া, স্টাডি করা সব কিছুই একসাথে হতো আমাদের। আমি এগুলোর সব কিছুই ওর সাথে বন্ধু হিসেবে করতাম। কিন্তু ও যে আমায় বন্ধুর নজরে দেখেনি সেটা আমি কখনোই ভাবিনি। সেদিন জন্মদিনের রাতে হুট করে জেনেছি ও নাকি হাত কেটে সুইসাইড করতে গিয়েছিল। ভাগ্য ভালো থাকায় বেঁচে যাই। আর তখনই জানতে পেরেছি আমার বিয়ে হয়ে গেছে বলে ডিপ্রেশনে ভুগে এমনটা করেছে ও। আর ওকে সামলাতেই রোজ হসপিটালে যেতে হতো আমায়। আমি বুঝতে পারছিলাম না কি করব না করব। কিভাবে তোমায় বললে তুমি বুঝবে তোমায় আমি ঠকাচ্ছি, এইরকম নানান ভাবনাই ঘুরতো মাথায়, যার দরুন তোমার সাথে স্বাভাবিক হতে পারতাম না। বলতে তো চাইতাম অনেক কিছু, কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠছিল না। আর নীলিমাও সুস্থ হচ্ছিল না। জেদ ধরতো এক এক সময় এক একটা। কিন্তু তুমি চিন্তা করো না, এখন সব ঠিক আছে। আমি ওকে বুঝিয়ে বলছি সবটা।
শুভ্রের কথা শুনে পুরো স্তব্ধ বর্ষা। এমন কিছু যে ঘটতে পারে এটা তার কল্পনার বাহিরে ছিল একদম। বর্ষা নির্বিকার হয়ে বলল,